আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি চিকেন নেকে কি হলো, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, কোনো কোনো রিপোর্ট, কোনো কোনো লেখা এমনটাও এসছে যে ভারত তাদের চিকেন নেক, যেটি আমাদের বাংলাদেশের ম্যাপের একদম উত্তরে ওপরের দিকে দেখুন, যেখানে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ভারত তিনটি দেশের সীমান্ত লাগোয়া ভারতের একটা 22 কিলোমিটার করিডোর আছে, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয়। সেটি বেশ সংকীর্ণ, বেশ সংক্ষিপ্ত। বিভিন্ন রিপোর্টে যেটি জানা যাচ্ছে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হচ্ছে, যদিও বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার এটি নিয়ে কোনো অফিসিয়ালি এখনও ডিক্লেয়ার দেয়নি, তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে ভারত চিকেন নেকের যে 22 কিলোমিটারটাকে 60 কিলোমিটার প্রশস্ত করেছে। এবং এই অঞ্চলটা এমন একটা অঞ্চল যেখানে জনবসতিও নেই, সেই অর্থে জনবসতি ছাড়া আপনি যদি খানিকটা দুর্গম পথ সেখানে যদি ঢুকে পড়েন, হঠাৎ করে আপনার চিহ্নিত করবার কোনো উপায় থাকবে না। বলা হচ্ছে ভারত ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছে। এর কারণটা কি, এর তোড়জোড়টা এত কেন? এবং এই মুহূর্তে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সময়টা নেবার কারণটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে একজন সরকার আছে, একটা সরকার প্রধান আছে, একজন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেলম্যান ইউনুস, পাকনা ইউনুস। এই ইউনুস ক্ষমতায় এসে ভারত বিরোধী পাকা পাকা কথা বলা শুরু করেছিল। শপথ নেবার আগেই, 2024-এর শপথ নেবার আগেই, 8ই আগস্ট শপথ নিলেন, তার আগেই সে ফ্রান্স থেকেই এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয়, পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স কেউ রক্ষা পাবে না। কত বড় সাহস, কত বড় শিয়ান যে ভারতকে দেখিয়ে দেবে। আবার চীন সফরে গিয়েছিলেন এবছরই শুরুর দিকে। চীন সফরে গিয়ে তিনি সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনা চীনের সাথে ভারতের কোনো সম্মতি ছাড়া, ভারতের সাথে কোনো আলাপ ছাড়াই চীনের সাথে সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনার কথা ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক এরিয়া, সমুদ্রের একমাত্র মালিক আমরা। পাকনামো কথা। অথচ ইউনুস নিজে কখনো খেয়াল করে না যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি। ভারত কর্তৃক, আমি বারবার বলি, অসংখ্য ভিডিওতে এমন কথা বলেছি যে বাংলাদেশকে যদি লক করে দেয় ভারত, বাংলাদেশের কোথাও নড়বার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানের দেশ নিয়ে আমরা অবশ্যই গর্ব করব, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে থেকে এখতিয়ার বহির্ভূত সেভেন সিস্টার্স নিয়ে আমি হুট করে একটি কথা বলতে পারি না। ইউনুস সেটি করেছেন। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা গত 24 থেকে 28 অক্টোবর বাংলাদেশ সফর করে গেছেন। সেই সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বই, জুলাইয়ের যে বিভিন্ন আন্দোলন, সহিংসতা, সেগুলোর চিত্রকর্মের একটা পুস্তক উপহার দিয়েছিলেন জেনারেল শাহির শামশাদ মির্জাকে। সেই পুস্তকের উপরে যে প্রচ্ছদটা ছিল, সেই প্রচ্ছদে বাংলাদেশের ম্যাপের সাথে সেভেন সিস্টার্সের ম্যাপ যুক্ত করে দেবার একটা অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষ থেকে, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় জনগণের মধ্যে এটি ব্যাপক আলোচনা আছে। স্বাভাবিকভাবেই ভারতের ক্ষুব্ধ হবার কথা। ভারত প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে কিছু করে না। ভারত অত্যন্ত কৌশলী। ভারতকে দেখে আমাদের তো বটেই, সারা পৃথিবী এখন শেখে। নীরবে নিভৃতে কাজ করে। সেই নীরবে নিভৃতে কাজের অংশই
তাদের সংকীর্ণ যে করিডোরটা মাত্র 22 কিলোমিটার, সেটিকে 60 কিলোমিটার বিস্তার করেছে, এমন অসমর্থিত সূত্রগুলো বলছে। আমরা নিশ্চয়ই শীঘ্রই সরকারি তরফ থেকে এগুলো জানতে পারবো, সেই অপেক্ষায় আছি। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে। আগামী 8 তারিখে পাকিস্তান নৌ প্রধান আসবে। এই মুহূর্তে বাংলাদেশের নৌবাহিনীর একটি দল পাকিস্তান সফরে আছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল পাকিস্তান সফরে আছে। এই ইউনুস, বাঙ্গু ইউনুস, পাকিস্তানকে দিয়ে কি ওই 60 কিলোমিটার প্রসার করতে চাইছে ভারত, চেষ্টা করছে, বা সেভেন সিস্টার্সে ওই জায়গাটাতে বা চিকেন নেকে ভারত কিন্তু অনেক আগে থেকে একটা সামরিক প্রস্তুতি, একটা অবস্থান, সেই জায়গাটা নিয়ে ব্যাপক এই অঞ্চলের ভূ রাজনীতিতে চিকেন নেক একটা খুব গুরুত্বপূর্ণ, বা শিলিগুড়ি করিডোর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত অনেক আগে থেকেই এইটা অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এটাকে আরো কি করা যায় চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন বাংলাদেশের দুর্বল, অদক্ষ, অনির্বাচিত, অবৈধ সরকার ভারতকে সেই সুযোগটা করে দিয়েছে। এখন যদি সত্যি সত্যি ভারত 60 কিলোমিটার, 22 কিলোমিটার, আর এর থেকে আরো যদি 38 কিলোমিটার বাংলাদেশের ভিতরে ঢুকে যায়, নিয়ে নেয়, আপনি কি মনে করেন যে এই ইউনুসের মতো একটা দুর্বল সরকার প্রধান, ইউনুসের মতো একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার, ইউনুস সরকার, এটা নিয়ে কোনো আলোচনার টেবিলে পর্যন্ত যেতে পারবে? পারবে না। এটি নিয়ে যদি ন্যূনতম বাড়াবাড়ি করে, ভারত তো অ্যাটাক করে বসবে, অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে। সেভেন সিস্টার্স, ভারতের 7টি রাজ্য, ভারতের মোট ভূমির 4% এলাকা, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। সেখানে ভারতের মোট জনসংখ্যার 140-45 কোটি জনসংখ্যার প্রায় 3-3.5% মানুষ এই সেভেন সিস্টার্স, এই 7টি রাজ্যে বসবাস করে। দিনের পর দিন বাংলাদেশের মতো একটা দেশের জন্য অরক্ষিত রাখবে, এটাও তো হবে না। উস্কানি তো ইউনুস সরকার তৈরি করেছে, এই উস্কানি তো ইউনুস তৈরি করেছে। উস্কানির জবাব ভারত নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আমি বাংলাদেশি হিসেবে অবশ্যই সমর্থন করি না ভারত কোনো রকম আলাপ আলোচনা ছাড়া 60 কিলোমিটার ভেতরে বা এই দিকে বাংলাদেশে যদি চওড়া করে ফেলে, সেটিকে অবশ্যই সমর্থন করি না। কিন্তু ভারতকে যদি বারবার সেভেন সিস্টার্স নিয়ে থ্রেট দেওয়া হয়, হুঙ্কার দেওয়া হয়, ওই হুঙ্কারের জবাব হিসেবে নীরবে যদি ভারত ব্যবস্থা নেয়, কি করবেন? ভারত নীরবে অনেক ব্যবস্থা নেয়, কিন্তু অফিসিয়ালি সেগুলো প্রকাশও করে না। আপনাদের মনে আছে নিশ্চয়, কয়েক মাস আগে উলফার ঘাটিতে মিয়ানমারের কিছু এলাকায় ঘুরিয়ে দিল। ভারত আজও কি অফিসিয়ালি প্রকাশ করেছে? আজকে বাংলাদেশের যে সরকারটি আছে, সেই সরকারটি কি খোঁজ নিয়েছে যে চিকেন নেকে কি হচ্ছে? খোঁজ নিয়ে কি বাংলাদেশের জনগণকে জানানোর ব্যবস্থা করেছে? কিংবা বাংলাদেশের জনগণের যে ভারতের সাথে আমরা আলোচনা করে জায়গাটা ঠিক করব বা এরকম কিছু বলেছে? সরকার নীরব। বাংলাদেশে এই মুহূর্তে আসলে সরকার নেই। আপনি যদি মনে করেন যে, অনেকে মনে করেন ইউনুস স্যার বিশ্ববাসীর কাছেও কি গত 15 মাসে যদি আপনারা এখনো না অনুভব করেন, না দেখেন, তাহলে আপনারা মায়ের কোলে শিশু। ভারতের সাথে সম্পর্কটা চরম খারাপ, এবং এখানে যুদ্ধ নয়, এখানে যদি কোনো সমস্যা হয়, জটিলতা তৈরি হয়, সেটি একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব। কিন্তু ইউনুস সরকারের ভারতের সাথে আলোচনা করা বা আলাপ করবার মতো যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই। যাই হোক, আমরা যেটি জানছি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে, বিভিন্ন সোর্স থেকে, এটি নিশ্চয়ই খুব শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে এটি প্রকাশিত হবে। আমরা সেটি প্রত্যাশা করি। আমরা সেই সময়টা পর্যন্ত দেখবার জন্য অপেক্ষা করছি। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি খুব আলোচিত একটি বিষয় যে ভারত থেকে একটি
বই প্রকাশিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভুলেশন। বইটি লিখেছেন তিনজন সাংবাদিক, শহীদুল হাসান খোকন, দীপ হালদার এবং জয়দীপ মজুমদার। বইটি এখনো প্রকাশিত হয়নি, অচিরেই প্রকাশিত হবে, কিন্তু এই বইয়ের একটি সাক্ষাৎকার নিয়ে খুব আলোচনা হচ্ছে। সাক্ষাৎকারটি প্রদান করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল। তিনি সেখানে কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন। তার একটি হলো যে বর্তমান যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, তিনি সিআইএর পেইড এজেন্ট ছিলেন। এই ফাঁকে একটু বলে নি প্রিয় দর্শক, আমি জেনারেল ওয়াকার খান বলি। অনেকেই বলেছেন যে ভাই ওনার নাম তো ওয়াকারুজ্জামান, আপনি কেন খান বলেন? আমি আসলে আইয়ুব খান, ইয়াহিয়া খানের প্রেতাত্মা হিসেবে জেনারেল ওয়াকার খান বলি। পাকিস্তানের প্রেতাত্মা, মুক্তিযুদ্ধের বিরোধী একজন সেনাপতি, এই কারণেই আমি জেনারেল ওয়াকার খান বলি। আমি তার প্রকৃত নামটা জানি। যাই হোক, আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব যে তথ্যটি দিয়েছেন, সেই তথ্যটির সাথে যদি আমরা গত বছরের আগস্টের শেষ সময়টা একটু মিলিয়ে নিই, তাহলে এই আসাদুজ্জামান কামালের এই সাক্ষাৎকার যেটি দিয়েছেন, এবং এই সাক্ষাৎকারটির সত্যতা নিয়েও কিন্তু কথা উঠেছে। অনেকে বলেছেন যে তিনি হঠাৎ এতদিন পরে এটা বললেন, কিন্তু আমি যতটুকু খোঁজ নিয়েছি, আমি বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়েছি যে এটা ইটস ট্রু, হোয়াট ই সেড ইজ ট্রু, এবং এটা একটা অফিসিয়াল ভার্সন, এটা তার ব্যক্তিগত কোনো কথা না। এবার আমি আপনাদের একটু দুয়ে দুয়ে চার মেলাতে বলবো। 3 তারিখে বঙ্গভবনে দীর্ঘ একটা বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে। সেখানে সেনা প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন, নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন। তো দীর্ঘ মিটিং শেষে সেই মিটিং এ আলোচনা হয়েছিল যে গণভবনের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় থাকবে, কিন্তু ওয়াকার অনেকটা জেচে পড়েই বলেন যে না, গণভবনের নিশ্চয়তা সেনাবাহিনী প্রদান করবে এবং বাংলাদেশের এবং ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে, 8টা বোধহয়, এই প্রত্যেকটা প্রবেশ পথে সেনাবাহিনী অবস্থান করবে এবং তারা এই সব মব টপ কন্ট্রোল করবে, কিচ্ছু হবে না। তো এই ডিসিশনটা, এইটা কিন্তু 3 তারিখের ডিসিশন। 4 তারিখে রিকনফার্মড। 4 তারিখে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাতে জিজ্ঞেস করেন যে আপনি নিশ্চিত, এবং পুলিশের আইজিকে তখন তিনি বলেন যে আপনি এই সেনাবাহিনীর চিফের সাথে কথা বলে সব ঠিক করেন। তার মানে জেনারেল ওয়াকার খুব সুপরিকল্পিতভাবে সবাইকে বিভ্রান্ত করেছে। এবং 5 তারিখের ঘটনা তো আপনারা জানেন, পুলিশের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি। পুলিশ আসলে এক পর্যায়ে নিরুপায় ছিল, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে খবর চলে গেছে, মেসেজ চলে গেছে যে তোমরা বিনা বাধায় ঢাকায় প্রবেশ করো, এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সেনাবাহিনী কোনো বাধা প্রদান করেনি। তার মানে আন্দোলনকারীদের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি যদি কামাল সাহেবের এই সিআইএর পেইড এজেন্ট এটা একটু মিলাতে যাই, এবং তিনি বলেছেন যে তারা জানতেন না, গোয়েন্দা সংস্থা তাদের জানায়নি। এইখানে একটা ইনফরমেশন একটু খুব জরুরি দরকার, যে জেনারেল ওয়াকার ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির একদম সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল, যেটাকে সদস্য বলে, সাথী সদস্য। শিবিরের সদস্য অনেক উপরের পর্যায়ে, বা সাথী হোয়াটএভার, শিবিরের সে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এবং অল থ্রু আর্মিতে থাকাকালীন সে জামাতের লিঙ্কটা মেনটেন করেছে। এবং জামাতের যে গোলাম আজমের ছেলে রয়েছে, যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র, একসময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি, তার সাথে কিন্তু তিনি সবসময় সুসম্পর্ক বজায় রাখতেন এবং এই জামাতের লিঙ্কটা বজায় রাখতেন। যেদিন 2024 সালের 23শে জুন সরকারের অর্ডার হয়েছিল যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হবে, সেই দিন জামাত মিষ্টিমুখ করেছিল তাদের বিভিন্ন পর্যায়ে। এবং সেনাবাহিনীতে কিন্তু একটা মোরালে সবাই জানতো, জেনারেল শফিউদ্দিনের পরে কে সেনাপ্রধান হবে এটা নিয়ে যখন আলোচনা হতো, জানতো যে জেনারেল ওয়াকার হবে। সুতরাং জেনারেল ওয়াকার টার্গেট করা ছিল যে জেনারেল ওয়াকার দায়িত্ব নিলেই বাকি ঘটনাগুলো ঘটানো হবে। এবং জেনারেল ওয়াকার যেদিন দায়িত্ব নেয়, সেদিন আমাকে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মাত্র 2 মাসও লাগবে না, তার মধ্যেই দেখতে পারবেন ওয়াকার কি মাল। সো 2 মাসও কিন্তু লাগেনি। আমার সেই সামরিক কর্মকর্তার কথাটা খুব কানে বাজে যে 2 মাসও লাগবে না। সো ঘটনাটা ওখানেই হয়েছে। সিআইএ কিভাবে এখানে
জড়িত হলো বা ওয়াকার কি করে সিআইএর এজেন্ট হলো, সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি। বাংলাদেশে এই সিআইএর যে রেজিম চেঞ্জ, সেই প্ল্যানটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল। 2018 থেকে ধীর লয় শুরু হয়েছে, 2022-এ এসে এটা অনেক স্ট্রং হয়েছিল। তো সেই হিসেবে তারা, যেহেতু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছিল সরকার বিরোধী আন্দোলনে, এবার তারা টার্গেট করেছিল জামাতের মাধ্যমে তারা এই রেজিম চেঞ্জের আন্দোলনটা করবে, এবং সেখানে শিবিরকে কাজে লাগানো হয়েছিল যারা ছাত্রলীগে ইনফিল্ট্রেট করেছিল। তো সেই হিসেবে যেহেতু জামাতের সাথে ওয়াকার আগেই লিঙ্কড, সেহেতু অটোমেটিক আর কি জামাত সিআইএর লিঙ্কে সাড়া দিয়েছে। আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন, সিআইএ বা আমেরিকা আর্মিকে কনভিন্স করার জন্য অনেক আগে চেষ্টা করেছে। জেনারেল আজিজের কথা আপনাদের মনে আছে, সেনাপ্রধান জেনারেল আজিজ, তার কাছেও পিটার হাস বেশ কয়েকবার ধর্ণা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু জেনারেল আজিজ ব্যস্ততার কারণে হোক কিংবা ইচ্ছাকৃতভাবেই হোক কখনোই পিটার হাসকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। পরবর্তী সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনকেও আমেরিকার এই পিটার হাস এবং সিআইএর প্রতিনিধিরা অ্যাপ্রোচ করেছিল। শফিউদ্দিনের কাছেও তারা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু জেনারেল শফিউদ্দিনের সাথে হয়তো বা একটা মিটিং হয়েছে, আমি নিশ্চিত না। কারণ এটা এ কারণেই বলছি যে জেনারেল শফিউদ্দিন তার বন্ধুদের সাথে খুব মজা করতো, দোস্ত একটা চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, ইট ওয়াজ এ জোক। আমি কেন জানি, কারণ তিনি আমার কলেজের বড় ভাই ছিলেন, সুতরাং তার বন্ধুদের সাথে বিভিন্ন আলোচনা আমিও মাঝে মধ্যে জেনে যেতাম। যাই হোক, জেনারেল আজিজের কাছে ব্যর্থ হয়ে, জেনারেল শফিউদ্দিনের কাছে ব্যর্থ হয়ে, তারা জেনারেল ওয়াকারের ব্যাপারে, যেহেতু এখানে জামাত ইনভলভ ছিল, সো সিআইএ, জামাত, ওয়াকার একেবারে খাপে খাপ মিলে গেছে। এবং তিনি যেটা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসটাকে কাজে লাগিয়েছেন। শেখ হাসিনার সাথে তিনি বেইমানি করেছেন, এবং এই বেইমানি যে গত 5ই আগস্ট রেজিম চেঞ্জেই শেষ হয়ে গেছে তা না, গত 14 মাসও সে কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন। তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, শেখ হাসিনার সাথে নানা রকমের প্ল্যান করেছেন, এবং তিনি শেখ হাসিনার সাথে যতবার কথা বলেছেন, সাথে সাথে তিনি ডক্টর ইউনূস এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সেটা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনাকে তিনি একটি বিভ্রান্তির মধ্যে রেখেছেন। একই কাজ তিনি করেছেন ভারতীয় সেনাপ্রধানের সাথেও। ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলে সব তাল দিয়েছেন, এই করব সেই করব করে সে এইগুলো কাউন্টার এই আবারও ইউনূস এবং শফিকের কাছে জানিয়ে দিয়েছেন। এবং যখন ওয়াকার ধরা পড়ে গেছে শেখ হাসিনার কাছে এবং ভারতীয় সেনাপ্রধানের কাছে, তারপর থেকে তারা কিন্তু আর ওয়াকারের সাথে কোনো রকমের যোগাযোগ করে না। ওয়াকার খুব সম্প্রতিও চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে কথা বলবার জন্য, কিন্তু ওয়াকার নিজে না পেরে তার প্রতিনিধির মাধ্যমে, এবং আপনারা জানেন যে শেখ হাসিনার অত্যন্ত দুঃসম্পর্কের একটি আত্মীয়, সেই আত্মীয়দের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য। দেশের বাইরে ওয়াকারের একজন প্রতিনিধি গিয়েছিলেন কুয়ালালামপুরে, এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন, এবং আরো একজন আত্মীয়কে, শেখ হাসিনার একজন আত্মীয়কে কুয়ালালামপুরে আনা হয়েছিল, এবং তারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করবার জন্য, কিন্তু নেত্রীকে তারা ফোনে পাননি, এবং নেত্রী খুব সচেতন ভাবেই ওয়াকারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন, যোগাযোগ অ্যালাউ করছেন না আর কি, সোজা কথা। তো ওয়াকার এখন মোটামুটি কট। ওয়াকারের পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে। গতকাল আমি জামাত ফুরফুরে মেজাজে আছে একটা এপিসোড করেছিলাম। জামাতের সেই থিঙ্ক ট্যাঙ্ক ওয়াকার সম্পর্কে বলেছিল, এর আগে একবার রাজনৈতিকভাবে তারা বলেছিল ওয়াকার একটা মুনাফেক। জামাতের সবকিছু হওয়ার পরেও, এত জামাতের সদস্য বলেন, অনুসারী বলেন হওয়ার পরেও, গতকাল সেই থিঙ্ক ট্যাঙ্কের সেই তিনি বলেছেন ওয়াকারের ব্যাপারে যে ওয়াকার ইজ এ সান অফ এ বিচ। তো ওয়াকারের পৃথিবীটা ছোট হয়ে আসছে, এবং এই সময়ে আমাদের আসাদুজ্জামান কামাল যে বোমাটা ফাটালেন সেটা সত্যি। এবং শেষ করবো এই বলে যে সেদিন 5ই আগস্ট সিআইএর যে রেজিম চেঞ্জের যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যান ছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার, কিন্তু সেখানে জামাত এবং ওয়াকার মিলে সেই প্ল্যানটা একটু মডিফাই করেছিল। জানেন কি মডিফিকেশন? তারা ঠিক করেছিল গণভবনে ছাত্র জনতা ঢুকে শেখ হাসিনাকে চূড়ান্ত অসম্মান করে নৃশংসভাবে হত্যা করে রাজপথে ঝুলিয়ে রাখা। এই অংশটুকু সিআইএর প্ল্যানে ছিল না, এই প্ল্যানটি করেছিল জামাত,
একাত্তরের সেই পরাজিত শক্তি আর সেই জামাতের সেই সিদ্ধান্তে সায় দিয়েছিল শেখ হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।